গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। নমস্কার, গল্পের দর্পণে আপনাদের সবাইকে স্বাগত। শেয়ার করছেন তো আমাদের চ্যানেলটি, কারণ আপনাদের সাহায্য ছাড়া এই গল্পের দর্পণের সফলতা অর্জন করা অসম্ভব। কেমন লাগছে গল্পের দর্পণ অবশ্যই কমেন্ট বক্সে তা লিখবেন। আজকের গল্প সুপ্রিয় সুদীপ ব্যানার্জির আটক। একটা 6x6 ফ্রেম, সেই ফ্রেমের মধ্যে একটি মহিলার পোর্ট্রেট। তারপরে কি করে যেন সেই মহিলার পোর্ট্রেটটি পরিবর্তন হয়ে গেল, কারণ পুরনো জিনিস কিনে নিয়ে এসে বাড়িতে রাখার অনেকেরই নেশা আছে, কিন্তু পুরনো জিনিস কখনো কখনো প্রাণঘাতীও হতে পারে। না না, আর বলবো না, চলুন শুনে নিন আজকের গল্প আটক। তাতে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন ফটিকচাঁদ মিশ্র, সৌভিক সেন, অনিল বাবু, প্রসেনজিৎ পাল, মাঝবয়সী ভদ্রলোক দেবলুলাল দে, হরি, সৌভিক সেন, সুলেখা, শাশ্বতী রায়, স্ফটিকের ছেলে হীরক চক্রবর্তী, যতন ডাক্তারবাবু, সুপ্রিয় ব্যানার্জি, লুসি, প্রজ্ঞা চৌধুরী। তাহলে শুনে নিন আজকের গল্প আটক। নমস্কার, চিনতে পারছেন আমাকে? আমি বউবাজারের মিশ্র ফার্নিচার্সের মালিক ফটিকচাঁদ মিশ্র। বাপ ঠাকুরদার আমলের দোকান, চেনাটা নিশ্চয়ই সহজ নয়। নয় করে 150টা বছর পার হয়ে গেল প্রায়। এই তো গেল মাসে 158তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়ে গেল। তখনকার মতো কারিগর এখন কিন্তু আর পাওয়া যায় না, তাই অকশন থেকে পুরনো দিনের মাল কিনে রং তুলি লাগিয়ে পুরাতনের বলিরেখা চাপা দিয়ে মাল বেচা। আবার অনেক ক্ষেত্রে একটু আধটু ওই 2 নম্বরীও করতে হয়, তা না হলে পেট চলে না, বুঝেছেন? নতুন মালের ওপর তেলকালি লাগিয়ে পুরাতনের তকমা দিয়ে অ্যান্টিক বানিয়ে পুরাতনের পাশাপাশি নতুনকে এইভাবে চালিয়ে দিলে দামটা ভালোই পাওয়া যায়। আসলে কি জানেন, এই বর্তমানে প্লাইউডের যুগে কাঠের মূল্য বোঝার মতো জৌরি খুবই কম। তবে আমার দোকানের কিছু কিছু পার্মানেন্ট কাস্টমার আছে, যারা মাল দেখেই বুঝে যায়। তাদের সঙ্গেও ঘর করা নয় নয় করে এই ধরুন 40-50 বছর তো হয়েই গেল। আমার এখন বয়স হয়েছে, তাই ছেলেকে এখন ক্যাশে বসিয়ে দোকান তদারকির কাজ আমিই করি। বলতে গেলে 24 ঘন্টা এই দোকানেই কাটাই। আসলে কি জানেন, আপনাদের সঙ্গে কথা বলতে না বেশ ভালো লাগছে। আসলে আমার জীবনটা এরকম ছিল না। আমার ছেলের মতো আগে অকশনে আমিই যেতাম। এবার তাহলে সেই প্রসঙ্গে আসি, যেখান থেকে আমার জীবনটা পরিবর্তিত হলো। সাল তারিখের উল্লেখ না করেই বলছি, একটা বর্ষার দিনে রাত্রিবেলা, তখন শুতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। ফোনের ওপ্রান্ত থেকে অনিল বাবু বলে উঠলেন, হ্যালো ফটিক বাবু, বলছি কাল তো অকশন, আসছেন তো? একটা ভারী ভালো মাল আছে, এই কথাটা জানানোর জন্যেই আপনাকে এত রাত্রে ফোন করলাম। এই অনিল বাবু অকশনে যে যে দাম ওঠে সেই অকশনের কার্য পরিচালনা করেন। তো দীর্ঘদিনের কাজের সুবাদে চেনা পরিচয় হয়েই যায়। ভারী মাল বলতে দামি ও অ্যান্টিক, তাই পকেটটি গরম করে নিয়ে যাওয়ার প্রয়োজন আর কি। এই জন্যেই আগে থেকে বলে দেওয়া বা বন্দোবস্ত করা। তো অনিলবাবুর সঙ্গে কারবারের কিছু ভাব বিনিময় করে ফোন রেখে শুয়ে পড়লাম। পরদিন সকালে যথারীতি অনিলবাবুর কথা অনুযায়ী পকেটটি যথাসাধ্য ভারী করে
অকশনে হাজির হলাম। একের পর এক অকশনে বিভিন্ন রকম মালের দরাদরি হতে লাগলো। খাট, আলমারি, ড্রেসিং টেবিলের পাশাপাশি সর্বশেষ উঠে এলো আগের দিন বলা অনিলবাবু সেই ভারী আইটেমটি। এটি একটি ফটো ফ্রেম। ফ্রেমটি 6 ফুট লম্বা ও 4 ফুট চওড়া। অপূর্ব নকশা করা ফ্রেমটির ফুলকারিতে সোনার জল ও পাথর বসানো, বুঝেছেন তো? শোনা যায় নাকি ফ্রেমটি ফ্রান্স থেকে আনয়ন করা হয়েছে। ফ্রেমটিতে নেপোলিয়নের একটি সুন্দর পোর্ট্রেট ছিল। বহু হাত ঘুরে পোর্ট্রেটটি যখন কলকাতায় এলো তখন এটি কলকাতার একটি নামী হোটেলের রিসেপশনে শোভাবর্ধন করত। তো পোর্ট্রেটটির মধ্যে অনন্যতা এই যে পোর্ট্রেটটি আর নেপোলিয়নের পোর্ট্রেট নয়, সেটি এখন ইংল্যান্ডে লর্ড উইলিয়াম হেনরি অ্যান্ড্রুজের কন্যা লুসি অ্যান্ড্রুজের। তো অনিলবাবুর মুখ থেকে এই কথা শোনার পর অকশনে হইচই পড়ে গেল। পোর্ট্রেটটি আনা হলো, তার আবরণ উন্মোচন হলো। তখন সকলের চোখ ওই পোর্ট্রেটটির ওপর। গাঢ় নীল বর্ণের ব্যাকড্রপে গোল্ডেন চেয়ারে বসে একটি অপূর্ব সুন্দরী হোয়াইট গাউন পরে। ছবিটির মোহিনী রূপ সত্যিই নজর কাড়ে। বলতে গেলে উঠতি বয়সের ছেলে ছোকরাদের তো কথাই নেই। আরে আমার মতো 55 ঊর্ধ্ব সংসারী পুরুষদের মনও বিচলিত হওয়া অস্বাভাবিক নয়। এই রকম মহিলা সঙ্গিনীর কল্পনা সব ছেলেরাই করে থাকে। মহিলাটির কামুক চোখ দুটি পুরুষ মনকে এতটাই আকর্ষিত করে যে দেখা মাত্রই না শিহরণ জাগতে বাধ্য হয়। আমার চোখে ছবিটি এতটাই ঘর করেছিল যেন এটা পোর্ট্রেট না, জীবন্ত মূর্তি। তা নিয়ে সংশয় কিন্তু দেখা দিয়েছিল একটা। দাম চড়তে চড়তে 2 ছাড়াল। পোর্ট্রেটটি পাওয়ার অদম্য নেশা আমার আদিম রিপুগুলোকে ক্রমশ জাগিয়ে তুলছিল। দাম যাই হোক না কেন, পোর্ট্রেটটি বেচার পরিকল্পনা মনে না এসে তাকে মনে রাখার পরিকল্পনা মনকে উৎসাহিত করছিল। মোটামুটি 82 রফা হলো, বুঝেছেন। অনিলবাবুকে তার প্রাপ্য টাকা মিটিয়ে দিয়ে পোর্ট্রেটটি নিয়ে ফিরে এলাম বাড়িতে। বাড়িতে এসে আমার চাকর হরিকে দিয়ে পোর্ট্রেটটি সংগ্রহশালায়, মানে যেখানে সব জিনিস থাকে আর কি, সেখানে পাঠিয়ে দিলাম। তো মেয়েটির মুখটি যেন রাস্তা থেকে ঘর পর্যন্ত পিছু ছাড়েনি। মনের মধ্যে ছবিটি এমনভাবে চেপে গিয়েছিল যে ওই পুরুষের যৌন লিপ্সা মাঝে মাঝে তাড়া করে বেড়াচ্ছিল। ভাবলাম খাওয়া দাওয়ার পরে সবাই যখন শুয়ে পড়বে তারপর না হয় আমি সংগ্রহশালায় যাব। একটি ঘোর যাওয়ার নেশা যেন আমাকে পিছু তাড়া করে বেড়াচ্ছে। তো রাত্রি ওই 10:30টায় খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে সংগ্রহশালার দিকে যাওয়ার ইচ্ছা আরো প্রবল হতে শুরু করলো। আমার বয়স তো 55, পুরোপুরি সংসারী মানুষ, বুঝতেই পারছেন। ছেলে তখন ম্যাট্রিক পাস করেছে, তাই সংসারের মধ্যে আমারও একটা সম্মান আছে। মনের কথা বাইরে বেরিয়ে পড়লেই পরিবারের লোকের কাছে একটা সম্মানহারির আশঙ্কা হয় না? নিজের ঘরেই নিজেকে কিরকম একটা ওই চোরের মতো বসে থাকতে বাধ্য করলো। তো নিজের কানকে সজাগ রেখে বাইরের নিস্তব্ধতা নেমে আসার অপেক্ষা যখন মনকে খুঁচিয়ে বেড়াচ্ছে, এমন সময় সংগ্রহশালা থেকে একটা তীব্র আর্তনাদ ও গোঙানির শব্দ আমার কানে এলো। শোনা মাত্রই আমি ছুটে গেলাম সংগ্রহশালার দিকে। আমার সঙ্গে ছেলে বউ দৌড়ে গেল। গিয়ে যা দেখলাম তাতে
মানে ভয়ের থেকে বেশি বিরক্তি গ্রাস করল। দেখলাম চাকর হরি মেজের মধ্যে উপুর হয়ে পড়ে আছে আর গোঙাচ্ছে। ঘরের আলো জ্বলতে দেখি হরি নগ্ন প্রায়। দেখা মাত্রই আমার স্ত্রী তো মুখ চেপে বেরিয়ে গেল। ইস, ছি! আমিও আমার ছেলে হরিকে মোটামুটি কাপড়ে জড়িয়ে বসার ঘরে নিয়ে এলাম। তখনও দেখি সে ওই গোঙাচ্ছে। তো বসার ঘরে নিয়ে এসে মুখ চোখে জল দিতে হরির জ্ঞানটা ফিরল। তারপর সে যা বলল তা এইরকম। বাবু, ও ছবি আপনি কোথা থেকে আনলেন? ও মেয়ে নয়, ও ডাইনি। আমি হরিকে ধমক দিলাম আর জানতে চাইলাম ঘটনাটি কি ঘটেছিল সেটা তো বলবে। বাবু, প্রতিদিনকার মতো রাত্রে ঘরের আলো নিভিয়ে দরজায় তালা লাগাতে গিয়ে দেখি একটি মহিলা কাঁদছে। আমার সারা শরীর থর হয়ে গেল। খানিক এগিয়ে ছবিটার সামনে গিয়ে দেখি ছবির মধ্যে যে মেয়েটি বসেছিল সে নেই, শুধু শিয়ারটি আসে। গায়ে গায়ে না কাঁটা দিয়ে উঠল। মেয়ে ছেলেটি কোথায় গেল? এমন ঘটনা কদিন কাল তো ঘটে নাই। হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ খাড়ায় আছে। আস্তে আস্তে দেখি সেই মেয়ে লোকটি দাঁড়িয়ে আছে, সম্পূর্ণ উলঙ্গ। দেখে বাবু মোটি ঠিক রাখতে পারি নাই। এরপর থেকে সে আমাদের ছবির দিকে টানছে। তারপর ওই ঠান্ডা হাত আমার সমস্ত রক্ত হিম করে দিচ্ছিল। তারপর আর আমি কিছু জানি নাই বাবু, কিছু জানি নাই। এই বলে হরি থামল। তো অকশনের গল্প তখন বাড়িতে কাউকে কিছুই জানায়নি। বলিনি যে এই ছবির পাত্রপাত্রীরা হামেশাই পরিবর্তনশীল। ছেলে তখন নজওয়ান। সে বলল, আচ্ছা হরি কাকা, আফিমের মাত্রা কত বেড়েছিল? 1 গুলি না 2 গুলি? বিশ্বাস করো ছোট বাবু, আমি নিচে বলি না, যা হয়েছে আমি তাই বলছি। এখানে মুখ খোলা মানে বিপদ ডেকে আন। আমি ছেলেকে বললাম, এই শোন, তুই যতন ডাক্তারবাবুকে একটু খবর দে, আমি দেখছি। হরিকে বসিয়ে আমি সংগ্রহশালায় গেলাম। সেখানে গিয়ে দেখি যেখানে যা ছিল সবই তো ঠিক আছে। মনে আমার একটা প্রশ্ন যাক, সত্যি কি হরির আফিমের মাত্রা আজ বেড়ে গিয়েছিল? তা আলো নিভিয়ে ঘরটি অন্ধকার করে বেশ কিছুক্ষণ পোর্ট্রেটটির সামনে দাঁড়িয়ে রইলাম। ওই কোথাও তো কিছু ঘটল না তো। তবে একটা কথা, আগে ছবিটি দেখে যে কাম ভাবের উদয় হচ্ছিল এখন তো আর তা নেই। গাড়ির হর্নের আওয়াজে দরজা বন্ধ করে এসে দেখলাম যতন ডাক্তার তখন হরিকে দেখছে। আমাকে দেখে ডাক্তার বলল, ও কিছু নয়, ও পরিশ্রমের ফল। একটা ঘুমের ওষুধ দিয়েছি, কাল ঠিক হয়ে যাবে। একটা ফোন করে দিও। আসি। এই বলে যতন ডাক্তার চলে গেল। তো কিছুক্ষণ পরে হরি ঘুমিয়ে পড়লে আমিও ঘুমোতে গেলাম, খোকাও গেল। পরদিন সকালে হরিকে ছুটি দিয়ে খোকাকে নিয়ে মালপত্রের হিসাব নিকাশ করে দোকানে গেলাম। দোকানে আসতে ওই ধরুন গিয়ে দুপুর 3টে নাগাদ একটি মাঝবয়সী লোক দোকানে এসে উপস্থিত হলো। সে বলল, নমস্কার, অনিলবাবু আমাকে পাঠিয়েছেন। অকশন হয়ে যাবার পর অনিলবাবু তো কাউকে পাঠান না, হঠাৎ ডেকে পাঠালেন কেন? তাকে বসতে বলে বললাম,
বলুন। সে তখন পকেট থেকে একটি চিঠি বার করে আমার হাতে দিয়ে বলল, একটা চিঠি দিয়েছেন, এটা। বাদামি রঙের খামে ভরা চিঠিটা ঠিক এই রকম। বন্ধু পরেশু ফটিকবাবু, আশা করি গতকাল নির্বিঘ্নেই কেটেছে। পোর্ট্রেটটি যত সম্ভব তাড়াতাড়ি বিক্রি করে দিন, তাতে আপনারই মঙ্গল। আপনার সঙ্গে আমার 40 বছরের সম্পর্ক, বন্ধু বলেই চিঠিটা আপনাকে লিখছি। পোর্ট্রেটটি চাউনি যেমন মনকে বিচলিত করে, তেমনি পোর্ট্রেটটি মানুষকে অমানুষ করে। একাধিক নেশা মনকে তাড়া করে, নেশায় যে মিশবে সেই ছবি হয়ে যাবে। ইতি আপনার হিতৈষী অনিল গুপ্ত। লোকটির হাতে ধন্যবাদ সহ সৌজন্যমূলক উত্তর লিখে বিদায় জানালাম। তাহলে এখন আসি স্যার। অকশনের কথা, চিঠি, হরির কথা সবই আমার মানসপটে এত আঁকিবুকি কাটছিল যে আর কাজে মন দিতে আমি পারলাম না। বাড়ি ফিরে এলাম। আজ সংগ্রহশালায় খোকা আবার চাবি দিয়ে শুতে গেছে। তা আমিও আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে পড়ে আমার সব ইন্দ্রিয়কে সজাগ রাখলাম নতুন কিছু অঘটন ঘটার আশঙ্কায়। তো কিছুক্ষণ পরে ইন্দ্রিয়রা শিথিল হতে হতে কখন যে ঘুমিয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। ঢং ঢং করে ঘড়িতে 3টে বাজার আওয়াজে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখলাম আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। জল নেওয়ার জন্য টেবিলের দিকে হাত বাড়িয়ে দেখি, একি জলের ঘটিটা আবার কোথায় গেল? তারপর মনে পড়ল হরিকে ছুটি দিয়েছি, তাই জলটা আমাকে নিয়েই খেতে হবে। জল নেওয়ার জন্য পা বাড়াতে শুনি একটা দরজার আওয়াজ। আওয়াজটি খোকার ঘরের দিক থেকে এলো। তো খোকার ঘরের দিকে এগোতেই দেখি খোকার ঘরে আলো জ্বলছে। মনে কিরকম একটা সন্দেহ হলো, আবার নতুন কিছু কি ঘটছে রে বাবা। সন্দেহ, আশঙ্কা, কৌতূহল এই সব কিছু মিলিয়ে তখন মানে একটা কি বলবো, একটা ওই জগা খিচুড়ি অবস্থা। পা টিপে টিপে খোকার ঘরের দিকে এগোলাম। দরজায় টোকা দিতে যাব, এমন সময় কিছু আওয়াজ আমার হালকা পাক ধরা চুলের মনকে বুঝিয়ে দিল যৌবনের চঞ্চলতার কথা। বাবা হয়ে এই সময়ে দরজায় টোকা দেওয়া সমীচীন নয়। তাই রান্নাঘর থেকে জল নিয়ে ফিরে এলাম। ওই রাতটা নির্বিঘ্নেই কাটল। পরদিন আবার যথারীতি আমার ও খোকার দোকানে নিয়ে যাওয়ার জন্য সংগৃহীত বস্তুর চয়ন ও তার বিপণনের জন্য পাঠিয়ে দোকানদারির কাজ শেষ করতে করতে সূর্য অস্তমিত। তো বাড়ি ফিরে এসে দেখি হরি ফিরে এসেছে, সঙ্গে হরির বউ। ওরা আমার জন্য অপেক্ষা করছে। তো হরির মুখে শুনলাম সে আর এই সংগ্রহশালায় কাজ করবে না। আমি বুঝতে পারছি না আজ এই 28 বছরের সম্পর্ককে তুড়ি মেরে উড়িয়ে দিতে রত। তার বউয়ের কান্নাকাটির ফলে ব্যর্থ আমিও পাই পয়সা সব বুঝিয়ে দিলাম। হরি বিদায় নেওয়ার আগে প্রণাম করে বলল, বাবু বাবু ছবিটি বেঁচে দেন বাবু, নাহলে কোকাকে গ্রাস করবে বাবু, গ্রাস করবে। রাগে গাটা রিডি করে উঠল। মনে হলো বলি, আরে গ্রাস করলে করবে আমার ছেলেকে, তাতে তোর বাবার কি? এইসব পর্ব মেটাতে মেটাতে রাত হলো। তো সেদিন দেখলাম খাবার টেবিলে বসে যখন আমি ও আমার স্ত্রী সুলেখা হরির এ বাড়িতে আসা, থাকা, কাজকর্মের স্মৃতিচারণ করছি, তখন খোকা ঘরে শুতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠছে।
কিন্তু মুখে কিছু বলছে না। তো নির্দিষ্ট সময়ের পরেই সেদিন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। খোকা যথারীতি সংগ্রহশালায় তালা ঝুলিয়ে ঘরে চলে গেল। আমি আমার ঘরে ও সুলেখার ঘরে। খোকা হওয়ার পর থেকেই আমরা ওই আলাদা আলাদাই থাকতাম আর কি। দ্বিতীয় সন্তানের চাহিদা আমাদের কোনোদিনই ছিল না। তো ভালো মতো শিক্ষা ও সংস্কার দিয়ে খোকাকে বড় করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য আর কি। তো সে রাতে আমার ঘুম আসছিল না। বাবু ছবিটি বেঁচে দেন বাবু, নাহলে খোকাকে গ্রাস করবে বাবু, গ্রাস করবে। হরির কথা আমার বারে বারেই মনে হচ্ছিল, কেন জানি না। রাত তখন ওই ধরুন 2:45। হঠাৎ নিচের ঘরে একটা দরজা খোলার আওয়াজ আমার পঞ্চ ইন্দ্রিয়কে সজাগ করে দিল। বোধহয় খোকা উঠেছে। তো করিডোর দিয়ে হেঁটে যাওয়ার আওয়াজ, নিচের ঘর থেকে খোকার ঘরে যাওয়ার আওয়াজ মনকে কিরকম একটা বিচলিত করলো। এত রাতে খোকা নিচে কি করছিল? সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বেগে মনে পড়ল অনিল বাবুর চিঠি ও হরির শেষ কথাটি। তড়াক করে বিছানা থেকে উঠে এক লাফে দরজা খুলে বাইরে বেরোতে দেখি খোকার ঘরের আলো জ্বলল ও তারপর দরজা খুলল। দরজার আলোয় দেখি এক তরুণী দরজার বাইরে দাঁড়িয়ে। দরজা খোলার পর সে ভেতরে প্রবেশ করল এবং খোকা দরজা বন্ধ করে দিল। হতাশা বিস্ময়ে মনকে জড়িয়ে ধরল। খোকাকে শিক্ষা ও যে সংস্কার দেওয়ার জন্য আমরা দ্বিতীয় সন্তান কামনা করিনি, স্বামী ও স্ত্রীর মধ্যে যে সম্পর্ক তাও খোকার জন্য বন্ধ করে রেখেছিলাম, বিধাতা আজ আমাকে এ কি দেখালো? খোকায় কোন নেশায় মেতেছে? মন এখন টুকরে টুকরে উঠছে। গত 18 বছর ধরে আমি আমার মনের কথা সংগ্রহশালার মূর্তিগুলোকে জানিয়ে এসেছি। আজ আমার মনের কান্না, চোখের দেখা অভিব্যক্তিগুলো জানানোর জন্য সুলেখার কথা আমার খুব মনে পড়ল। সুলেখার ঘরের কাছে গিয়ে সুলেখাকে আমি তুললাম। ও নিজেকে সামলাতে না পেরে ওকে কি হলো এত রাতে? জড়িয়ে ধরে আমি আউ আউ করে কেঁদে উঠলাম। সুলেখা সব কথা শুনে আমার সঙ্গে কেঁদে উঠল। এ আমাদের কি সর্বনাশ হলো গো! কার জন্য সব কার জন্য সঞ্চয়? আজ সব শেষ, নিয়তি আমাদের পরদিন সকালে আমরা উভয়ই খোকার সামনে উপস্থিত হলাম। সব কথা বলতে খোকা কেঁদে ফেলল। ও বলল, তোমরা আমাকে বিশ্বাস করো,
আমি এরকম নই। হরিকাকার কাজ ছেড়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে। হরিকাকার কথাগুলো সব সত্যি। প্রতিদিন রাতে প্রত্যেকের ওই মেয়েটি লুসি আমার ঘরে আসে, আর আমিও মন্ত্রমুগ্ধের মতন তার সঙ্গে তার শারীরিক পিপাসা মেটাতে মত্ত হয়ে পড়ি। সেই সময় আমার হাত পা বাগ সব কিছুই তার ইশারাতে চলতে থাকে। আমি কিছুতেই নিজেকে ধরে রাখতে পারি না। এরপর তার কামনা চরিতার্থ হলে সে আমাকে ছুঁড়ে ফেলে দেয়। আমাকে বিশ্বাস করো, আমি এইরকম নই বাবা। ছেলের কাছে সব কথা শোনার পর পোর্ট্রেটটির প্রতি আমার প্রচন্ড রাগ হলো। আজ পোর্ট্রেটটির মাথায় দামের স্টিকার লাগিয়ে দোকানে পাঠিয়ে দিলাম। এমন জায়গায় পোর্ট্রেটটি রাখলাম যেন সব দিক থেকে সবার চোখ তার উপর পড়ে ও পোর্ট্রেটটি বিক্রি হয়ে যায়। আজ আর লাভ ক্ষতির হিসাব নয়, আজ আপদ বিদায় হলেই বাঁচি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই দিন দোকানে একটিও খরিদ্দার এলো না। কর্মচারীদের ছুটি দিয়ে দোকান বন্ধ করে বেরোতে যাওয়ার সময় পোর্ট্রেটটির দিকে আমার চোখ পড়ল। রাগে রেডি করে উঠল আমার সমস্ত শরীর। টেবিলের ওপর রাখা পাথরের অ্যাস্ট্রেটা ছুঁড়ে মারলাম পোর্ট্রেটটির দিকে। অ্যাস্ট্রেটি পোর্ট্রেটের মহিলার ছবি ভেদ করে তার পিছনের ব্যাকড্রপে লেগে তার চতুর্গুণ গতিতে ঘুরে এসে লাগলো আমার মাথায়। ঝরঝর করে আমার মাথা দিয়ে রক্ত বেরোতে লাগলো। চারদিক অন্ধকার হয়ে গেল। সে অন্ধকারের মধ্যে মেয়েটি বেরিয়ে এসে হা 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 করে অট্টহাসি হাসতে লাগলো। তারপর আর কিছু মনে নেই। আমি জ্ঞান হারা। জ্ঞান ফিরতে দেখি আমি আমার চেয়ারে বসে, আমার স্ত্রী পুত্র আমার দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদছে। অকশনের অনিলবাবু, থানার বড়বাবু সুভাষ ভৌমিক, আমার দোকানের কর্মচারীরা সবাই আমার দিকে চেয়ে, আর আমি সবার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে 6x4 ফ্রেমে আটকে। আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।